নুন লঙ্কা হলুদ অথবা সর্ষের তেল, আলু পোস্ত, শুক্তো অথবা সবজি পাঁচমিশেল। হ্যাঁ, বাঙালি রান্না মানেই সোনার হেসেল। সোনার হেসেলের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। হুগলি জেলার ডানকুনি এই অঞ্চলটি শিল্পাঞ্চল মূলত, তবে এই অঞ্চলে কিন্তু প্রচুর পুরনো অধিবাসীদের বাস, তাই তাদের রান্নায় থাকছে নানান রকম চমক। আর সেই সমস্ত নতুন রেসিপির সন্ধানে আজকের গন্তব্য আমাদের ডানকুনি। ইতিমধ্যেই আমরা চলে এসেছি ডানকুনিতে তনুজা পালের বাড়িতে। তনুজা বৌদির কাছ থেকে আজ আমরা নতুন একটা রেসিপি শিখবো, জানবো। তবে কি সেই রেসিপি, তার জন্য তো তনুজা বৌদির সঙ্গে দেখা করতে হবে। চলুন ভেতরে যাওয়া যাক। নমস্কার বৌদি, আমরা পৌঁছে গিয়েছি তনুজা বৌদির বাড়িতে এবং তনুজা বৌদির সঙ্গে সাক্ষাৎও হয়েছে। একটু তনুজা বৌদির সম্পর্কে জানবো, আর এই যে আমাদের সোনার হেসেলে কিভাবে তনুজা বৌদি এলেন, প্রথমে সেটা একটু জানার চেষ্টা করব যে কিভাবে আপনি আমাদের এই সোনার হেসেলে অংশগ্রহণ করার সুযোগ পেলেন। অ্যাকচুয়ালি আমার অনেক বন্ধুরা মানে আমরা সব রন্ধন জগতে যারা আছি তারা সবাই মানে আপনাদের সোনার হেসেলে গেছেন। এবারে ওনাদের ভিডিও যখন আমরা দেখি তখন কি হয়, তখন ওনাদের নিচে আপনাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমি দাদাকে ফোন করি। দাদা তখন বলেন যে ঠিক আছে, আপনাদের বাড়ি আমরা ঠিক একদিন পৌঁছে যাব। ঠিক এইভাবে দাদা আমাদেরকে জানান আমাকে, তখন আপনারা আপনাদের বাড়িতে পৌঁছে গেছেন। একটু জানার চেষ্টা করব যে আজকের রেসিপিটা কি। আজকের রেসিপিটা হচ্ছে পটল চিংড়ির ধোকার ডালনা। আচ্ছা, পটল চিংড়ি ধোকার ডালনা, বাহ, এটা অদ্ভুত কম্বিনেশন। পটল চিংড়ি আমরা জানি, আবার ধোকার ডালনাও জানি, কিন্তু পটল চিংড়ি এবং ধোকার ডালনা এই দুটো যে একসাথে কম্বাইন করে আরও একটা রেসিপি হতে পারে, এইটা তো প্রথম শুনলাম। ফলে এই রেসিপিটা ঠিক কীভাবে রান্না হয় তা জানতে ভীষণ ইচ্ছে করছে, আর তার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে বৌদির হেসেলে। চলুন যাওয়া যাক। ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি তনুজা বৌদির হেসেলে। আর তনুজা বৌদি আজ দর্শকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আজ যে রেসিপিটা হবে একটা বিশেষ রেসিপি, তার কারণ পটল চিংড়ি এবং তার সঙ্গে ধোকার ডালনা। এবার আমরা এক এক করে জানবো যে ঠিক কীভাবে এই রেসিপিটা বৌদি তৈরি করবেন। পটল চিংড়ি ধোকার ডালনা বানানোর জন্য প্রথমেই গ্রেট করে নেওয়া আছে পটল, চিংড়ি মাছ নুন হলুদ মাখানো, বাটা মটর ডাল আর ছোলার ডাল, কাজু বাদাম চার মগজ বাটা, পেঁয়াজ টমেটো আদা লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, হিং, গরম মশলা, চিনি, গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো দুধ, ঘি, নুন, সর্ষের তেল, ময়দা, ফোড়নের জন্য গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবং টক দই। প্রথমে আমি এতে একটু তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে দেব। বেশ। আচ্ছা, এটা কি ঢিমে আছে রান্না হবে না? প্রথমে আমি তো ধোকাটা বানিয়ে নেব। আচ্ছা, তার প্রথম প্রসেস আর কি এটা। বেশ। আমরা দেখেছি যে এই যে চিংড়ি মাছ বললেই একটা এদেশীয় এবং ওদেশীয়দের মধ্যে কোথাও তো ইলিশ না চিংড়ি তার একটা লক্ষ্য করা যায় আর কি। দু ধরনের রুচি আর কি বলতে পারি আমরা। তবে একটু বৌদির কাছে জানার চেষ্টা করব যে আপনি কি এদেশীয় না? না, আমি এদেশীয়। এদেশীয়। আপনার শ্বশুরবাড়িও? হ্যাঁ, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই এদেশীয়। মানে এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে কি হবে? চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই। আচ্ছা। হ্যাঁ, এবার বিশেষ করে ছোট চিংড়ি তো বেশি ভাজতেই নেই। তো আমার চিংড়ি মাছটা মোটামুটি মানে যেটুকু আমার ভাজার দরকার ছিল সেটুকু আমি ভেজে নিয়েছি, কারণ এটার সঙ্গে তো অনেক কিছুই ভাজবো, ততক্ষণও আবার ওটা ফ্রাই হতে থাকবে। তো এরপরেই আমি দিয়ে দেবো এই যে গ্রেট করে রাখা পটলটা। আচ্ছা, বেশ। তাহলে এক্ষেত্রে আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা টিপস কিন্তু রয়েছে যে চিংড়ি মাছটা যখন আপনি প্রথমে ফ্রাই করবেন সেটা খুব কড়া ফ্রাই করবেন না, ন্যূনতম ফ্রাই করবেন, কারণ এর সঙ্গে যখন আরও নানান রকম উপকরণ যোগ হতে থাকবে আপনি কিন্তু মনে রাখবেন যে তখন মাছটা অলরেডি তার সঙ্গে ভাজা হচ্ছে। একটু বাড়ির কথা জানবো যে কে কে রয়েছেন বাড়িতে? আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড আর দুই মেয়ে। আচ্ছা, তারা কি পড়াশোনা করেন মেয়েরা? হ্যাঁ, মেয়েরা একজন কলেজে পড়ে আর একজন ক্লাস 8-এ। তাহলে এই যে দুই মেয়ে, তাদের পড়াশুনো, তারপরে সংসার, এবং অবশ্যই দাদা কোথাও চাকরি করেন এবং তার একটা দায়িত্ব, তার সঙ্গে বাড়ির দায়িত্ব এবং রান্না করা, এই এতগুলো সামলাচ্ছেন কি করে? রান্নাটা একটা ভালো লাগার জায়গা। মানে এমনি বসে আছি, তারপরে মনে হলো যে
কিছু একটা রান্না করি। মানে আমি অ্যাকচুয়ালি নতুনত্ব রান্না করতে ভীষণ ভালোবাসি। আর বেশি করে আমি না পুরোনো দিনের যেগুলো মানে এখনকার আর দেখবেন বাড়িতে খুব বেশি হয় না, বাড়িতে সবাই ওই ফিউশন রান্না কিংবা কোনো ভালো কিছু রান্না এইসব খেতে বেশি পছন্দ করেন, কিন্তু আমার ওই পুরোনো দিনের রান্না করতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু একদম পুরোনো দিনেরই একটা রান্না, হারিয়ে যাওয়া। আমি এবার একটু নুন দিয়ে দিই। জলটাকে একটু শুকিয়ে গেলে তারপরে নুনটা দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, না নুনটা আপনি আগেও দিতে পারেন, সেটা আপনার মতো, ঠিক আছে। এই রান্নাটায় হলুদ লাগবে, হ্যাঁ, তার মানে এটা একটা ইয়েলোইশ কালার তো তৈরি হবেই আর কি রান্না, তাই তো? এবার একটুখানি লঙ্কার গুঁড়ো দেব আর একটু আদা বাটা দেব। বেশ, এটা কতক্ষণ লাগবে? এই বেশিক্ষণ না, প্রায় হয়েই যাবে এক্ষুনি। মানে বেশি, এটা তো একদমই বেশি টাইম লাগে, কারণ পটলটা গ্রেট করা আছে আর পটল তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই রান্নাটার ক্ষেত্রে এই যে মানে এই চিংড়ি মাছ দিয়ে যে ধোকার ডালনা বানাবেন, সেখানে হিংটা কিন্তু একটু পরে দেবেন যাতে গন্ধটা থাকে। বেশ, এবং হিংটা খুব সামান্য পরিমাণে, সামান্য, খুব হিং তো বেশি দিতে হয় না, খুব সামান্য, জাস্ট ওটার ওই গন্ধটা। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতেই পারবেন যে মানে হিং দিলেই তেলে একটা ভালো গন্ধ ছাড়ে, সেই একটা স্মেল থাকবে। এখন পটল আর চিংড়ি তৈরি হচ্ছে, এরপর এর সঙ্গে কি সংযোগ হবে? এবার আমার মোটামুটি মানে জলটা শুকনো হয়েই এসছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালটা, যেটা মটর ডাল আর ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা মানে বেটে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দেবো। আচ্ছা, এটা ভিজিয়ে বাটা হয়ে আগে থেকে বেটে রাখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এটা কতটা পরিমাণ মোটামুটি থাকবে ছোলার এবং মটর ডাল? 50 দিলেই হবে। মানে যে যতটা করবে, আমার যেমন পটল আছে ওই 400 মতো, আর চিংড়ি মাছও ওই 250-300 মতো আছে, মানে খোলা ছাড়িয়ে বলছি আমি। আর তার সঙ্গে আপনার পরিমাণ মতো ডাল, এবার যে যেরকম করবে সে সেরকম পরিমাণটা বাড়াবে। একটা জিনিস একটু জানতে চাইবো যে এই বিয়ের আগে এইরকম রান্নার ঝোঁক ছিল না, এই ঝোঁকটা বিয়ের পরে তৈরি হয়েছে? হ্যাঁ, এটা বিয়ের পরেই। রান্না আমি আগে করতাম না যদিও, এটা বিয়ের পরেই রান্নাটা করা শুরু করেছি। তাহলে বিয়ের আগে পড়াশুনো ছাড়া আর কি কি ঝোঁক ছিল, কোন কোন বিষয়? গান বাজনা আবৃত্তি এরকম প্রত্যেকেরই তো কিছু না কিছু দিক থাকে। হ্যাঁ, কিছু তো আমি শিখতাম। নাচ শেখাটা সেইভাবে হয়নি, ওই স্কুলে যেটুকু হতো সেইটুকুই। গান শিখতাম, কিন্তু তারপরে যখন 11-12 পড়ার পরে যখন কলেজে পড়ার জন্য হোস্টেলে থাকলাম, তখন ওইগুলো সব বন্ধ হয়ে গেল আর কি। মানে অনেক দিনই ওর থেকে চর্চার বাইরে হয়ে গেছি। তারপরে তো বিয়ে হয়, শ্বশুর বাড়ি, এবং তারপরে সংসার, তারপরে এসে রান্নার নতুন করে ঝোঁক, এবং সেটাও আমাদের খুব ট্র্যাডিশনাল রান্না তৈরি হওয়া। হ্যাঁ, পটল চিংড়ি ধোকার ডালনা তৈরি হচ্ছে ইতিমধ্যেই। পটল চিংড়ি এবং তার সঙ্গে ডাল পড়ে গেছে, এরপরে কি সংযোজন করবে? এবার একটু চিনি দেব। আচ্ছা, নুন দিয়েছি, এবার চিনি দেব। তাহলে কি হবে, চিনিটা মানে ধোকা তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। মানে এটাও কিন্তু এদেশীয়দের রান্নার একটা বিশেষ ধরন, যে মিষ্টি ছাড়া কিন্তু এদেশীয় রান্না তৈরি হয় না, তার মধ্যে একটু মিষ্টির ভাগ বেশি থাকে। ঠিক বাংলাদেশের রান্নায় যেরকম একটু ঝাল বা টক, আবার এদেশীয়দের রান্নার একটা বেসিক টেস্ট কিন্তু সামান্য হলেও তার মধ্যে মিষ্টি থাকতে হবে। তারপরে আর কি কি যোগ হবে এর সঙ্গে? এর সঙ্গে আর কিছু এখন যোগ হবে না। এবার এটাকে হয়ে যাওয়ার পরে এটাকে নামাবো। আচ্ছা, নামিয়ে আমি যখন তারপরে এটাকে আমাকে ফ্রাই করতে হবে। আচ্ছা, ভাজবো আমি ওই বড়াগুলোকে। আচ্ছা, তারপরে গ্রেভি বানিয়ে ওই বড়াগুলো গ্রেভির মধ্যে দিলেই আমার একদম রেডি। এটা মূলত ধোকার জন্য একটা মানে মন্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, মন্ড, মানে সেটা থেকে মানে এটা ধোকাই তৈরি হচ্ছে, কিন্তু সেটা শুধু ডালের না। মানে আমরা নর্মালি বাড়িতে যেটা খাই সেটা হচ্ছে ছোলার ডাল মটর ডালকে ভিজিয়ে ধোকা বানিয়ে নিলাম, দিয়ে ওটাই খাই। কিন্তু এটা হচ্ছে আপনার মানে একদম সব কিছুই, তার সঙ্গে সবজিও থাকছে, মাছও থাকছে, মানে একসঙ্গে একটা রান্না হয়ে গেল। এটার কতক্ষণ সময় লাগবে? এটা হয়ে গেছে, একটু কড়ার গা ছেড়ে গেছে। আচ্ছা, এবার এটাকে আমি নামিয়ে নেব। মানে মন্ডর যে আগের ধাপটা, সেই ধাপটা হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এটা কি কোনো প্লেটে তুলে রাখতে হবে? প্লেটে তুলবো এটা। হ্যাঁ, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি একটু দর্শক বন্ধুদেরকে দেখাই, ঠিক এই রকম একটা তৈরি হচ্ছে মন্ডের মতন, যেটা দিয়ে ধোকা তৈরি হবে।
এটাকে আমি কাটবো না কিন্তু, হ্যাঁ আচ্ছা, হাতে করে গোল গোল করে এরকম করে জাস্ট পাকিয়ে নেব। হ্যাঁ, মানে কারণ এটা বলের মতন করে হবে আর যেহেতু চিংড়ি মাছ আর আছে সেহেতু কাটা যাবে না। কারণ চিংড়ি মাছগুলোকে তো আমি পেস্ট করে দিইনি, আর চিংড়ি মাছটা থাকলে মুখে পড়লে ওটা খেতে ভালো হবে। দর্শক বন্ধুদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি যে এই রকম একটা মণ্ড তৈরি হবে এবং যে মণ্ডগুলো কিন্তু পিস পিস করা হবে না। তা কেন করা হবে না সেটা তো দিদি আমাদের আগে কিছুক্ষণ আগেই বলেছেন যে এই যে এর মধ্যে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে তাই এটাকে পিস করা যাবে না, হাতে করে গোল গোল করে বলের মতন একটা শেপ দিতে হবে। এবার আমি হাতে না একটু ঘি নেব। আচ্ছা, ঠিক আছে, যাতে হাতে লেগে না যায়। হ্যাঁ, ফলে এটাও কিন্তু দর্শক বন্ধুদের জন্য একটা টিপস, আপনি একটু হাতে ঘি অথবা তেল মেখে নিতে পারেন, তাহলে এই যে গোল গোল করে মণ্ডটা পাকানো হচ্ছে অর্থাৎ বল তৈরি করা হচ্ছে এই বলগুলো আপনার হাতের মধ্যে লেগে যাবে না। এই কতটা পরিমাণ সরষের তেল লাগবে এই ভাজার জন্য? যেটুকু লাগবে আমি একটু কম করেই দিলাম, মানে বেশি আমি কি বলুন তো একদম ডোবা তেলে ভাজবো না জিনিসটা, মানে ওই শ্যালো ফ্রাই বা এখন যেটা আমরা বলি সেরকম শ্যালো ফ্রাই করবো। বেশ তেল গরম হচ্ছে, তেল এবং ঘি একটু সময় লাগবে গরম হতে হতে। আরও একটা বিষয় একটু জানার চেষ্টা করি যে এই যে ছেলে মেয়েরা যখন পড়াশোনাতে ব্যস্ত থাকেন বা তাদের তো একটা নিজস্ব জায়গা রয়েছে টিউশন করা, বা আপনি বলছিলেন যে আপনার বড় মেয়ে শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজে সে একটা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, বলে তাদের একটা প্রচণ্ড ব্যস্ততার সময়, সেই ব্যস্ততার সময়ে আপনি কি করেন, মানে সেই শূন্যতাটা কিভাবে পূরণ হয় আপনার বাড়িতে? আমি অ্যাকচুয়ালি বিভিন্ন রান্নার কম্পিটিশান কিংবা রান্নার এতেই আমি না এখন খুব মানে বেশি করে নিজেকে যুক্ত করেছি। যখন ওরা থাকে না বাড়িতে তখন আমি ওইসব মানে হয়তো কম্পিটিশানে গেলাম কি কোনো ওয়ার্কশপে গেলাম, কোনো রান্নার শোতে গেলাম, এইসব করি। আর আমি আরেকটা জিনিস এখন করি, সেটা হচ্ছে ব্লগিং করি। আচ্ছা, বেশ। তারপরে একই সঙ্গে শুধু মানে পড়া নয়, রান্না পড়া নয়, তার জন্য এই যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক সময়, সেই সময় যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিকেও কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে ব্যবহার করছেন, ব্লগিং করছেন। এটা না মানে ছেড়ে যে যদি যায় তাই জন্য আমি একটু ময়দা নিয়েছিলাম। আচ্ছা, এই ময়দাতে জাস্ট একটা কোটিং, মানে কেউ দিতে চাইলে দেবে, নাহলে না দিতেও পারো, ঠিক আছে। আমি জাস্ট মানে তাহলে এটাও একটা কিন্তু ছোট্ট একটা টিপস যে ওপর থেকে একটা জাস্ট ময়দার একটা প্রলেপ দেওয়া, মানে যাতে গ্রেভিতে যাতে ছেড়ে না যায়। গ্রেভিতে অনেক সময় কি হয়, ধোকাগুলো দেখবে গ্রেভিতে রেখে দিলে একদম মাখো মাখো হয়ে যায়। এটা দিলে হবে না, এটা দিলে সেটা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধোকাটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, একেবারে যতটা ফ্রাই হওয়ার দরকার ঠিক ততটাই ফ্রাই হয়েছে, অর্থাৎ খুব বেশি ফ্রাই নয়, খুব কড়া করে ফ্রাই করবেন না, একটা মিডিয়াম ফ্রাই যাতে থাকে সেই রকমভাবে ফ্রাই করা হয়েছে। কারণ এরপরে কিন্তু এটা আবার একটা ডালনা হবে এটা দিয়ে, মানে সেখানেও একটা কিন্তু রান্না হবে। এরপরে ফোড়ন দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা দিলাম, লঙ্কা, তেজপাতা দিলাম, আর এটা দিলাম গোটা জিরে। এটা কিন্তু আবার একেবারে এপার ওপার বাংলার নির্বিশেষে একটা রান্নার পদ্ধতি, যে রান্নাতে ফোড়ন দেওয়া হয় সেটা কিন্তু সমস্ত বাঙালি রান্নার ক্ষেত্রেই ফোড়নটা একটা স্পেশাল ব্যাপার। এবং খুব আমরা দেখলাম যে তিনটে জিনিস দেওয়া হলো, সেটা খুব কমন তিনটে জিনিস, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। এটা দিয়ে খুব সাধারণভাবে আমরা নর্মাল ডাল বা এই ধরনের রেসিপিগুলো করলে পরে তার ফোড়নের কাজে ব্যবহার হয়। আমি এবারে এই পেঁয়াজ আর টমেটো, আদা আর কাঁচা লঙ্কা সেটা একসঙ্গে বাটা আছে, আমি এটাকে দিচ্ছি। বেশ, এবং যে পরিমাণটা দেখা গেল আমি যেটুকুনি বুঝলাম মোটামুটি 3 চামচ, মানে ফুল, হ্যাঁ 3 চামচই দেবো। আর যদি মানে আমি অ্যাকচুয়ালি পুরো এটা বানালাম না তো, তাই জন্য যেটুকু আমি গ্রেভিতে ছাড়বো সেটুকু, তার জন্য ওইটুকুনি যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ।
পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আগে একটু লঙ্কা তো দেওয়া আছে, তাই জন্য যে যতটা ঝাল খাবে সব ততটাই দেবে। আমি দেবো একটু গোলমরিচ। হ্যাঁ, আচ্ছা। গোলমরিচটা আমি রান্নায় একটু ইউজ করি, কারণ মানে একটু টেস্ট হয় খেতে। এবার দেবো চিনি। আচ্ছা, আবারও চিনি, মানে একবার আমরা ধোকাতে চিনি দেখেছি এবং তারপরে আবার গ্রেভিতেও চিনি, মানে এটা একেবারে পিওর এদেশের রান্নার পদ্ধতি বোঝাই যাচ্ছে, কারণ সেখানে একটু মিষ্টির ব্যবহারটা মানে প্রতিটি ধাপে ধাপেই রয়েছে। আর পরিমাণ মতো নুন দিলাম। আচ্ছা, বেশ। এই হলুদ দিলাম, ঠিক আছে। মানে গরম মশলাটা এখন দেওয়া হবে না, তাই তো? না, গরম মশলাটা শেষে। হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু একটা বেশ গ্রেভি যেরকম স্মেল হয়, অনেকটা পেঁয়াজ, আদা, রসুন, তার যেরকম একটা থকথকে ভাববার থাকে সেটা ফ্রাই হওয়ার পরে, এবং একটা সুন্দর গন্ধ বেরোয়। তেল কিন্তু ছেড়ে এসেছে, ঠিক আছে। হ্যাঁ। তার মানে কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এবার আমি দেবো গুঁড়ো দুধ। আচ্ছা, এটাতেও কিন্তু মিষ্টি আছে। এটাতেও মিষ্টি আছে, এর সঙ্গেও মিষ্টি আছে, ফলে একটা এই যে গ্রেভিটা এর মধ্যে যথেষ্ট পরিমাণ ঝাল আছে এটা বোঝা গেছে, কারণ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, আবার লঙ্কা বাটাও দেওয়া হয়েছে, আবার তার সঙ্গে প্রায় সমপরিমাণ মিষ্টি আর কি। টক দইটা আমি 2 চামচ দেবো। হ্যাঁ, আচ্ছা। এটা কিন্তু ওই 2 চামচ মতোই আছে। হ্যাঁ, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম, ঠিক আছে। বাদাম, হ্যাঁ, চারমগজ আর কাজু বাদাম বাটা। এটা তুমি তো বাদাম বাটা যত দেবে তত টেস্ট, সেটা আলাদা রকম। হ্যাঁ, যার কেউ আমন্ড ইউজ করতে পারে, বিভিন্ন কাজুর সঙ্গে আমন্ডস ইউজ করা যায়। অর্থাৎ যে কোনো ধরনের নাটই আপনি ব্যবহার করতে পারেন, যে সমস্ত বাদাম যার মধ্যে একটা তৈলাক্ত ব্যাপার আছে, ঠিক যেমনভাবে আমরা চালমগজ ব্যবহার করি বাদামেরই একটা সাবস্টিটিউট জায়গা থেকে, চালমগজ যেখানে কিছুটা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কাজু বাদাম, তার একটা পেস্ট। আর এবার আমি জল দেবো। এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে গ্রেভিটা, সেই গ্রেভিটার চেহারাটাও একটু পাল্টে যায় এবং তার টেস্ট তো অবশ্যই পাল্টে যাবে। অর্ধেকটা দাও, ব্যাস, আমি একটু দেখে নিই। এবার আমি দিয়ে দেবো ধোকাগুলো, হাতে করেই ছাড়ছি। এটা কিন্তু এরকম ভাবে উল্টানো, বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা। এইভাবে যদি নাড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, দেখো পুরো গ্রেভিটা এদিক ওদিক হয়ে গেল। হ্যাঁ, এবার আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি কিন্তু শেষের পথে এই জিরে গুঁড়োটা উপর থেকে একটু দিয়ে দেবো। তনুজা বৌদি কিন্তু একটা মাটির পাত্র নিয়েছেন এবং সেটা পান দিয়ে সুন্দর করে সাজানো। দেখতে অসাধারণ একটা গ্রেভি তৈরি হয়েছে, কালারটা খুবই সুন্দর। এবার আমি একটু বৌদিকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আমরা রাখি, ঠিক দেখুন এই রকম একটা কালার আপনি পাবেন এবং গ্রেভিটা ঠিক এইরকম একটা ফর্মে থাকবে। একেবারে একটু অন্যরকম স্বাদ। এবার এই যে প্রতিটা ধোকার যে পিস রয়েছে তার মধ্যে একটা গোটা চিংড়ি আছে, ফলে এই গোটা চিংড়িটা যখন মুখে পড়বে তার টেস্ট ক্রমশ বদলাতে থাকবে। তবে অসাধারণ হয়েছে গ্রেভিটা, একবারে ঠিকঠাক একটা মিষ্টি, ঝাল, নুন সব ঠিকঠাক, কিন্তু খেতে ফাটাফাটি, অসাধারণ একটা রান্না।
থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ। এত সুন্দর একটা রেসিপি উপভোগ করার পর আমাদের একটা দায়িত্ব থাকে যে বৌদির হাতে আমরা সামান্য কিছু উপহার তুলে দেব। প্রথমেই যে উপহারের কথা বলবো সেটা হচ্ছে পিঠে বিলাসীর পক্ষ থেকে এই 5টা ভাউচার আছে, কুপন ভাউচার, যেখানে 200 টাকা প্রতিটি ভাউচার, এবং সেখানে 200 টাকার সামগ্রী কিনলে 120 টাকা সেখান থেকে বাদ যাবে। এইরকম 5টি ভাউচার পিঠে বিলাসীর পক্ষ থেকে আমরা তুলে দেবো বৌদির হাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। এরপরে আমাদের আর প্লাস গোল্ডের পক্ষ থেকে, আর প্লাস গোল্ডের সোনার হেসেল, তার পক্ষ থেকে একটা উপহার আমরা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের নিত্যদিনের কাজে লাগে এমন কিছু উপহার, কিছু মশলা রয়েছে এখানে, আর প্লাস গোল্ডের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি বৌদির হাতে। যে উপহার সামগ্রী প্রতিটি হেসেলের খুব প্রয়োজনীয় বিষয়, তার কারণ এর মধ্যে চাল রয়েছে, ডাল রয়েছে, আটা, ময়দা রয়েছে, এবং এখানে আমরা বেসন দেখতে পাচ্ছি। ফলে এমন কিছু জিনিস যা প্রতিটি হেসেলে প্রতিদিন প্রয়োজন হয়, এই রকম কিছু উপহার সামগ্রী আমরা আর প্লাস গোল্ডের পক্ষ থেকে তুলে দিচ্ছি বৌদির হাতে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বৃন্দার দুটো গিফট ভাউচার 40% ডিসকাউন্ট আছে, আমরা বৌদির হাতে তুলে দিয়েছিলাম। তবে এখানেই শেষ নয়, বৃন্দার পক্ষ থেকে আরও কিছু উপহার রয়েছে, কিছু সস, আচার, এই সমস্ত কিছু সামগ্রী, উপহার সামগ্রী আমরা তুলে দিচ্ছি বৌদির হাতে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমরা সোনার হেসেলে পৌঁছে যাই আপনার হেসেলে। যারা রান্না করতে চান, মন থেকে যারা সত্যিই রান্না ভালোবাসেন, তাদের জন্য আমরা রয়েছি। তাই আর দেরি কেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে, অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। সোনার হেসেল আজ এই পর্যন্তই। তবে আগামী এপিসোডে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সন্ধানে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।